নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো ফ্ল্যাট কেনা বেচা সংক্রান্ত। আমরা যারা বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী আছি, আমরা অতি কষ্টে ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা জোগাড় করে আমরা ফ্ল্যাট কিনে থাকি। তো ফ্ল্যাট এটা আমাদের একদম হার্ড আর্ন মানি বেশিরভাগেরই। হ্যাঁ, তো যাদের বাসস্থানের মাথা গোঁজার ঠাঁই নেই, অতি কষ্টে তারা একটি মাথা গোঁজার জন্য ঠাঁই, আমরা বিশেষত মানে ভারতীয়রা তো অন্ন বস্ত্র বাসস্থান এই তিনের জন্য সব কিছুই করি। তো এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণী আমরা আমাদের এখন এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রতারণা এই লেভেলে বেড়েছে এবং অদ্ভুত জিনিস যে বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হয় ঠিক এই শ্রেণীটা, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। কারণ সব থেকে দুর্বল এরা। এদের প্রতারণা করবার জন্য ব্যাংক মুখী আছে, ব্যাংক একদম মুখী আছে। হ্যাঁ, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদের প্রতারণা করবার জন্য ব্যাংক মুখী আছে। এবং আমি আজকের ভিডিওতে বলছি কিভাবে ফ্ল্যাট কিনতে গিয়ে ব্যাংক আমার আপনার সঙ্গে প্রতারণাটা করে। আমরা যারা ফ্ল্যাট কিনি আপনারা দেখে থাকবেন, ধরা যাক আমার একটা জমি আছে, 5 কাঠা জমি আছে। আমি জমিটা কোনো একজন প্রমোটার বা প্রমোটিং সংস্থাকে দিলাম, দিয়ে তাদেরকে বললাম আপনারা ফ্ল্যাট করুন, ফ্ল্যাট করে যা হবে 50-50 বা যাই হোক রেশিওতে বিক্রি হবে, 50% আমার, 50% প্রমোটারের। আর সাধারণ মানুষ ওই ফ্ল্যাটগুলো কিনবে। সাধারণ মানুষ বলতে এই ক্ষেত্রে আমরা, ধরুন আপনি তো ওই ফ্ল্যাটটা কিনলাম। তো ফ্ল্যাট কেনার পর একটি মূল জিনিস থাকে সিসি। সিসি কি? কমপ্লিশন সার্টিফিকেট। এই কমপ্লিশন সার্টিফিকেট কে দেবে? ওই যে জমিটা ফ্ল্যাটটা হলো, হ্যাঁ, সেই জমিটা যেই অথরিটির আন্ডারে, অথরিটি বলতে পুরসভা হতে পারে, মানে মিউনিসিপ্যালিটি হতে পারে, কর্পোরেশন হতে পারে, বা পঞ্চায়েত হতে পারে। অর্থাৎ পুরসভা বা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এবং কর্পোরেশন, এই তিনটে অথরিটি এরা দেবে হলো ওই সিসি, কমপ্লিশন সার্টিফিকেট। কমপ্লিশন সার্টিফিকেট আপনি যতক্ষণ না পাচ্ছেন, আপনি আইনের দৃষ্টিভঙ্গিতে আপনি ওই ফ্ল্যাটের মালিক হিসেবে পরিগণিত হবেন না। পরিগণিত এই কারণে হবেন না, কারণ ওই ফ্ল্যাটটা যে সমস্ত কিছু নিয়মকানুন মেনে করা হয়েছে, সেই কথাটি বলবে হলো ওই কমপ্লিশন সার্টিফিকেট। যতক্ষণ না কমপ্লিশন সার্টিফিকেট আপনি পাচ্ছেন না আপনার ফ্ল্যাটের, ততক্ষণ কিন্তু আইনের দৃষ্টিভঙ্গিতে আপনি ওই ফ্ল্যাটে যে আপনি আইনত কিনেছেন, আপনি যে আইনত ভাবে ওই ফ্ল্যাটটিতে বসবাস করছেন, তার অথেন্টিকেশন কিন্তু করা হলো না যতক্ষণ না আপনি সিসি বা কমপ্লিশন সার্টিফিকেটটি পাচ্ছেন। ঠিক আছে, এইবার দেখবো আমরা, এটাও মূল সমস্যা না, মূল সমস্যায় আসছি। আপনারা দেখবেন যত এখন ফ্ল্যাট হচ্ছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের এরিয়াতে দেখবেন যে 100টা ফ্ল্যাট হলে 100টা ফ্ল্যাটে যদি কোনো মানুষজন অন্তত 5-7 বছর বসবাস করে, দেখবেন তার মধ্যে 90%-এরই সিসি পায়নি এখন। সিসি ছাড়াই সব হচ্ছে। আচ্ছা, এই সিসিটা কেন পায় না? অনেক রকম কারণ আছে। আর আমরা কিভাবে প্রতারিত হই ব্যাংক থেকে ফ্ল্যাট কিনতে গেলে, সেই পয়েন্টে আসছি। সেইটা হলো, ধরা যাক আমার একটি জমি আছে 5 কাঠা, সেই জমি আমি প্রমোটারকে দিয়েছি। প্রমোটার ওই জমিতে ফ্ল্যাট করে বিক্রি করেছে। তার যে ভাগ, অর্থাৎ ভাগ বলতে তার যে লভ্যাংশ, সেটা জমির মালিক আমি এবং প্রমোটার
উভয়ের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে তাদের নিজস্ব চুক্তি অনুযায়ী, ঠিক আছে। এইবার সাধারণ মানুষরা তো ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কিনে ওখানে গেছে। এবার ধরা যাক আমি তো জমির মালিক ছিলাম, আমি ওই জমিটা দেখিয়ে আগেই ব্যাংক থেকে কিছু লোন নিয়েছি। ব্যাপারটা বুঝুন ভালো করে, আমি ওই জমিটা দেখিয়ে আগেই কিছু লোন নিয়ে রেখেছি ব্যাংক থেকে, ঠিক আছে। তারপরে আমি জমিটা দিলাম প্রমোটারকে, ওই লোনটা আমি শোধ করলাম না, আমি আমার জমিটা দিয়ে দিলাম প্রমোটারকে। প্রমোটার নিয়ে নিল জমি, প্রমোটার জমি নিয়ে কিছু টাকা পয়সা যে আমাদের মধ্যে হয়েছে কথাবার্তা নিয়ে প্রমোটার ওই জমিতে ফ্ল্যাট করে নিল, 4 স্টোরি বিল্ডিং করে নিল, ফ্ল্যাট করে নিল, করে ওই ফ্ল্যাট বেচে দিল। সাধারণ মানুষ ওই ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে ঢুকলো, বসবাস করলো। এইবার ব্যাংক আসবে, এসে ওই প্রত্যেকটি ফ্ল্যাটের বাসিন্দাকে ওই জমির ওপর যে কটা ফ্ল্যাট হয়েছে ওই সব কটা ফ্ল্যাটের বাসিন্দাকে একটি করে নোটিশ ধরাবে। কি নোটিশ ধরাবে? যে আপনারা এই জমিতে বেআইনি দখলদার। কেন বেআইনি দখলদার? কারণ এই জমিটির নাম করে আমার কাছ থেকে এই ব্যক্তি এত টাকা ধার নিয়েছে, সে এখনও ধার শোধ করেনি। এই জমিটি কার? এই জমিটি ওই ব্যক্তির। এখনও কিন্তু ওই মানে আইনে ওই ব্যক্তির নামেই জমিটি এখনও রেজিস্টার্ড আছে, ঠিক আছে। প্রমোটার কিন্তু ডেভেলপ করেছে, ফ্ল্যাট বেচেছে, কমপ্লিশন সার্টিফিকেট পাননি, এবং ফ্ল্যাট রেজিস্ট্রি করেছে যেটা, সেটা আপনাদের থাকার, ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, ওটা থাকার জন্য দিয়েছে, হ্যাঁ। ওটা কিন্তু আপনারা আইনি মালিকানা পাননি এখনও। এইবার আপনারা এই ক্ষেত্রে কী করবেন? ব্যাংকের সঙ্গে তর্ক করবেন? ব্যাংক তো সোজা এসে নোটিশ ছাটিয়ে দিয়েছে যে এই যে জমিটা, ব্যাংক কিন্তু আপনাদের ফ্ল্যাটে কিছু বলছে না, কিন্তু ব্যাংক বলছে ফ্ল্যাটটি যে জমিটার ওপর অবস্থান করছে ওই জমিটার মালিকানা আমার, অর্থাৎ ব্যাংকের। তাহলে আপনারা তো ফ্ল্যাট কিনেছেন, ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন, হ্যাঁ। তখন ব্যাংক আপনাদের লোন দিয়ে দিয়েছে, আপনারা ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন, এবার সেই ইএমআই কাটছে মাসে মাসে। এইবার ব্যাংক আপনাদের নোটিশ ধরালো যে আপনারা যে ফ্ল্যাটে আছেন সেই ফ্ল্যাটে যিনি মালিক ছিলেন তিনি এত টাকা লোন নিয়েছেন কিন্তু শোধ করেননি আমাদের জমি। তো কিন্তু এখন তো বর্তমানে ওই মালিককে আমরা পাচ্ছি না, জমিটা এখন ফ্ল্যাট হয়ে গেছে এবং ফ্ল্যাটের বর্তমান মালিক আপনারা। তো আপনাদের কি করতে হবে? আপনাদের এই ফ্ল্যাট বাঁচাতে গেলে আপনাদের কিন্তু ওই যে ধারটা ওই জমির মালিক নিয়েছিল সেটা আপনাদের শোধ করতে হবে সবাই মিলে। এইটা নোটিশ ধরায় ব্যাংক, ঠিক আছে। এবার ভেবে দেখুন কি সুন্দর ব্যবস্থা, হ্যাঁ। জমির মালিক জমি দেখিয়ে লোন করলো, প্রমোটার ফ্ল্যাট করলো, আমি আপনি সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, দুর্বল মানুষ ফ্ল্যাট কিনেছি নিজেদের ঘাম রক্তের টাকায়, ব্যাংক লোন করে ইএমআই দিয়ে কোনোভাবে আছি। তখন ব্যাংক আমাদের আরেকটা নোটিশ দিল। ব্যাংক কিন্তু প্রমোটারকে নোটিশ দিচ্ছে না, ব্যাংক জমির মালিককেও কিছু করতে পারছে না, কারণ ওরা তো ওদের কাজ করে বেরিয়ে চলে গেছে। ব্যাংক আর ওদের টিকি ধরতে পারছে না, বা ধরলেও কিছু করতে পারছে না, কারণ ওরা তো আমাদের মতো অসহায় দুর্বল নয়, ওদের অনেক রকম সহায় আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি আপনি কি করব? এতদিন কিছু করতে পারা যেত না, কিন্তু বর্তমানে খুব ভালো একটি রায় বেরিয়েছে অনারেবল হাইকোর্ট থেকে। সেই রায়ে পরিষ্কার বলে দিয়েছে কোনো জমিতে জমির মালিক যদি লোন নিয়ে থাকে জমি দেখিয়ে এবং পরবর্তীকালে ওই জমিটি ডেভেলপ হয় কোনো প্রমোটারের দ্বারা এবং ডেভেলপ হওয়ার পর ফ্ল্যাট কিনে নতুন কনজিউমারদের ফ্ল্যাটটি বিক্রি করা হয়। নতুন কনজিউমার বলতে কি, অর্থাৎ অনেক সময় হয় কি যে যারা যে ব্যক্তি জমি দিচ্ছে, হ্যাঁ, যেই ব্যক্তির জমির ওপর
ডেভেলপ হচ্ছে ফ্ল্যাট, সেইখানে অনেক সময় ওই ব্যক্তি নিজে বেশ কয়েকটি ফ্ল্যাট নেন। তাহলে উনি পুরনো কনজিউমার হলেন, উনি অ্যাকচুয়ালি জমির মালিক, উনি জমি দিয়ে ডেভেলপমেন্ট করে তার বদলে টাকা বা ফ্ল্যাট নিয়েছে, যাই হোক কিছু নিয়েছে, সেটা তার ব্যাপার, তার সঙ্গে প্রমোটারের যেরকম চুক্তি আছে। উনি ছাড়া আর বাদ বাকি যে নতুন কনজিউমার যারা গেছে, অর্থাৎ কনজিউমার নতুন বলতে যারা সাধারণ মানুষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে, ওই জমির উপর তৈরি করা ফ্ল্যাট যারা কিনেছে, তো সেই ব্যক্তিদের ব্যাংক কোনোভাবেই নোটিশ সার্ভ করে হ্যারাস করতে পারবে না যে এই জমির আমার কাছে বন্ধক আছে, এই জমি দেখি আমার কাছে লোন নেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাংকের কাছে লোন নেওয়া হয়েছে এবং ওই লোন শোধ করেননি ওই আগের জমির মালিক, বর্তমানে ওই জমিতে এই ফ্ল্যাট হয়েছে এবং এই ফ্ল্যাটের বাসিন্দারা যেহেতু আমার আপনার মতন সাধারণ মানুষ, তাই আপনাকে ওই ব্যাংকের ওই পুরনো জমির মালিকের লোনটি শোধ করতে হবে বলে ব্যাংক যে এতদিন হুকুম চালাতো, তো সেইটি পরিষ্কারভাবে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এইটি করা চলবে না। অর্থাৎ ব্যাংক কোনোভাবেই ফ্ল্যাটের ক্রেতাদের এইরকম কোনো নোটিশ সার্ভ করতে পারবে না যে আপনারা যেই জমিটায় আছেন, যেই জমির উপর আপনারা ফ্ল্যাটটা কিনেছেন, এই জমিটি আমার কাছে বন্ধক আছে, আমার কাছে ব্যাংকের কাছে এই জমিটি দেখি লোন নেওয়া হয়েছিল এবং লোনটি শোধ হয়নি এবং বর্তমানে এই জমির লোন বাবদ যে বকেয়া প্রাপ্ত আছে সেই বকেয়া টাকাটি আপনাদের অর্থাৎ ফ্ল্যাট ওনারদের শোধ করতে হবে। এটা পুরোপুরি বেআইনি, এটা ব্যাংক করতে পারবে না। এইটা হাইকোর্ট রায় দিয়েছে, অনারেবল হাইকোর্ট রায় দিয়েছে, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে রায়টা দিয়েছে। তো আপনারা পুরোপুরিভাবে সতর্ক হয়ে যান যে আপনাদের মধ্যে কেউ যদি এই ঝামেলা ফেস করে থাকেন, তাহলে আপনারা জানুন যে আপনারা কিন্তু কোনোভাবেই ব্যাংকের এই নোটিশটিকে মেনে নেবেন না, উল্টে আপনারা ব্যাংকে জানাতে পারেন, আপনারাও নোটিশ দিয়ে জানাতে পারেন উকিলের মাধ্যমে, বা আপনারা নিজেরাই চিঠি লিখতে পারেন যে আমরা কোনোভাবেই আপনার থেকে লোনই নই, হ্যাঁ, আমরা আপনার থেকে লোন নিইনি, আমরা এই ফ্ল্যাটটা এই ব্যাংক ইএমআই দিয়ে বা কোনোভাবে আমরা ব্যাংকটা কিনেছি, আমরা ফ্ল্যাটটা কিনেছি এবং এই তার কপি, এই তার ডকুমেন্টস, এই যা যা ডকুমেন্টস আপনার কাছে আছে সেইটা। এবং দ্বিতীয় আপনারা চেষ্টা করবেন সিসিটা পাওয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে সিসি আপনাদের প্রমোটার দিচ্ছে না বা ওই অথরিটি দিচ্ছে না, আপনারা তো অবশ্যই প্রমোটারের কাছেই ধরবেন, যে প্রমোটার থেকে আপনারা ফ্ল্যাট কিনেছেন আপনারা গিয়ে তাকেই ধরবেন যে ভাই আমার সিসিটা আপনি বার করে দিন, ব্যবস্থা করুন। আচ্ছা, তাও হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে তো তাই হয় যে বলার পরও প্রমোটার সিসি দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে কোথায় যাবেন, অভিযোগ করবেন কোথায়? আপনারা অনেকেই জানেন রেরা, হ্যাঁ, রেরা। রেরা কি? এটা রেরা হলো শর্ট ফর্ম। রেরা হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারে যত সমস্যা হয় এই সমস্যা সমাধানের জন্য একটি কমিশন গঠন করেছে, হ্যাঁ। ওই কমিশনে সাধারণ মানুষ গিয়ে অভিযোগ জানাতে পারে। কমিশনটি যাদবপুরে, তো আপনারা গুগল সার্চ করে অ্যাড্রেস দেখে নেবেন, বা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের রেরার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এগুলো প্রোভাইড করে দেবো। তো রেরার ফুল ফর্ম হলো RERA, রিয়েল, আর ফর রিয়েল, ই ফর এস্টেট, আবার আর আছে আর ফর রেগুলেটিং, আর এ ফর অথরিটি। অর্থাৎ রেরা মানে রিয়েল এস্টেট রেগুলেটিং অথরিটি। এটা বাংলা করলে এই দাঁড়ায় যে রিয়েল এস্টেট মানে আপনারা জানেন এই ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপার, রিয়েল এস্টেট, এবং একটা রেগুলেটিং অথরিটি। রেগুলেটিং অথরিটি মানে যে নিয়মের আধিকারিক, যে
এই টোটাল আপনার রিয়েল এস্টেট ব্যবসাটিকে কন্ট্রোল করে, কন্ট্রোলড বাই দ্য এক্সট্রিম অথরিটি। এক্সট্রিম অথরিটি বলতে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সে এই ভূমির এক্সট্রিম অথরিটি। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি কমিশন গঠন করেছে যার নাম হলো রেরা, রিয়েল এস্টেট রেগুলেটিং অথরিটি। সে একটা অ্যাক্টও আছে, হ্যাঁ, ওই অ্যাক্ট পাস হয়েছে। ওই অ্যাক্ট অনুযায়ী আমরা অভিযোগ জানাতে পারি এবং অভিযোগের মীমাংসাও হয়। সেখানে গিয়ে প্রমোটারের নামেও অভিযোগ জানাতে পারেন। এবং এখন একটি নিয়মও হয়ে গেছে যে যে সমস্ত প্রমোটার ফ্ল্যাট তৈরি করবে তারাও রেরাতে নথিভুক্তকরণ করতে হবে, ঠিক আছে? তো আপনারা ফ্ল্যাট কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে ওই প্রমোটার রেরাতে নথিভুক্ত কিনা। নথিভুক্ত প্রমোটারের থেকে ফ্ল্যাট কিনলে আপনারা অনেক সুবিধা পাবেন, অভিযোগ জানাতে পারবেন, ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেবে সেই ক্ষেত্রে। তো আপনারা এই বিষয়গুলিকে মাথায় রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি এই নিয়ে আরও আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের মধ্যে কিছু লোকেরও যদি কোনো সাহায্য হয়, কোনো কাজে আসে, তাহলে আমি মনে করব যে আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমার এই ইনফরমেশান যদি আপনাদের কোনোভাবে কাজে লাগে তো আমি নিজেকে ধন্য মনে করব। শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার।